হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যারা আমার চ্যানেলে পুরনো তারা সবাই জানেন যে আমি যে ভিডিওগুলো করি সেগুলো কিন্তু সিএইচও এবং এএনএম দিদিমণিদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আমরা লাস্ট ডিসকাশন করেছিলাম লাস্ট ভিডিওতে, সেটা কি যে যারা কিনা সামনে NQAS ফাইনাল ভিজিট ফেস করবেন তারা জানেন যে রেকর্ড এবং রিপোর্টিং দেখানোর সাথে সাথে কিন্তু স্টাফ ইন্টারভিউ একটা ভাইটাল জায়গা, যেখানে কিনা আপনাকে যে 7 প্যাকেজের উপর অ্যাসেসমেন্টটা হবে, সেই 7 প্যাকেজের উপর বেশ কিছু বেসিক কোয়েশ্চেন কিন্তু আস্ক করবে, যেগুলো আপনাকে কিন্তু পারফেক্টলি আনসার দিতে হবে। তার উপর ডিপেন্ড করে কিন্তু নাম্বার ভ্যারি করবে যে আপনি কত নাম্বার পাচ্ছেন। তাই সব কিছুর সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু প্রিভিয়াস দুটো ভিডিওতে আমরা চেকলিস্ট ধরে ধরে কী কী টপিক আস্ক করতে পারে, কী আমাদের পড়াশোনা করতে হতে পারে, সেগুলো কিন্তু আমরা শুরু করেছিলাম। যারা নতুন তারা যদি না দেখে থাকেন প্রিভিয়াস দুটো ভিডিও দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটো লিঙ্ক দিয়ে রাখবো। আজকে আমরা প্রিভিয়াস যে ভিডিওতে যতটা করেছিলাম তারপর থেকে কিন্তু আজকে আমরা স্টার্ট করছি। আমি চেকলিস্ট যদি দেখাই, আমরা কিন্তু এটাই করেছিলাম। প্রথম চেক পয়েন্টটা কী বলেছে, অ্যাভেলেবিলিটি অফ ফাংশনাল এএনসি সার্ভিসেস উইথ মিনিমাম 4 ANC চেক আপ। এর আন্ডারেই ছিল কি, সার্ভিস ফর আর্লি রেজিস্ট্রেশন, স্ক্রিনিং ইনক্লুডিং ল্যাব ইনভেস্টিগেশন, কাউন্সিলিং, আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক অ্যান্ড ডেঞ্জার সাইন। এটাই আমরা শুরু করেছিলাম। দুটো পার্ট অলরেডি আছে, আজকে ওদের থার্ড পার্ট। যতটুকু আমি শেষ করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, আমরা কিন্তু তারপর থেকে আজকে শুরু করব। মডিউল ধরে ধরে আমরা আলোচনা শুরু করেছিলাম। দেখুন, আমরা যেটা আগের দিন পড়েছিলাম, আর্লি রেজিস্ট্রেশন করার সময় কী কী আস্ক করতে হবে, কী কী হিস্ট্রি নিতে হবে, ব্রেস্ট এক্সামিনেশন, তার সাথে বেসিক যে প্রোফাইল্যাক্সিসগুলো প্রয়োজন আছে প্রেগনেন্সি পিরিয়ডে, এগুলো সমস্ত কিছু পড়েছি। আজকে আমরা যেটা করব, অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এটা একটা ভাইটাল পার্ট। কী বলছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে? কী বলছে, অ্যাবডোমিনাল এক্সামিনেশন হেল্পস ইউ টু মনিটর দ্য প্রোগ্রেস অফ প্রেগনেন্সি অ্যান্ড ফিটাল গ্রোথ। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হয় কেন? কেননা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার থ্রু দিয়েই বোঝা যাবে যে ফিটাল গ্রোথ কতটা হয়েছে এবং প্রেগনেন্সি কতটা প্রোগ্রেস হয়েছে। আর তার সাথে সাথে ওই অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার মাধ্যমেই কিন্তু ফিটাল লাইভ প্রেজেন্টেশন এবং ফিটাল হার্ট সাউন্ডটাও কিন্তু অসকালটেট করা পসিবল। এবার প্রিপারেশন ফর অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এই যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবেন, করার সময় কী কী প্রিপারেশন চাই? ফার্স্ট কী বলছে, এনশিওর প্রাইভেসি ইজ ভেরি ক্রুশিয়াল। এক্সামিনেশন রুম শুড বি ওয়েল লিট অ্যান্ড এয়ারি। এক্সামিনেশন যে রুমটা হবে সেটা সুন্দর লাইট থাকবে এবং এয়ারি হবে, যাতে এয়ার পাস করতে পারে। অ্যান্ড ওমেন ইজ আস্কড টু এমটি হার ব্লাডার। প্রেগনেন্ট মাকে বলে আসতে হবে, যদি মনে হয় ইউরিন পাচ্ছে বা পেতে পারে তাহলে যান একবার ইউরিন করে আসুন। অ্যান্ড এক্সপ্লেইন দ্য ওমেন অ্যাবাউট দ্য প্রসিডিউর অ্যান্ড প্রসেস। এবং ওই মাকে কী করতে চলেছি আমরা, কী প্রসেস করতে চলেছি সেটা কিন্তু জানাতে হবে। অ্যান্ড টু মেক হার কমফোর্টেবল কিপ টকিং টু হার। তার সাথে কন্টিনিউয়াস টকিং করে কিন্তু তাকে একটা কমফোর্টেবল ফিল করাতে হবে। অ্যান্ড তাকে আস্ক করতে হবে, তাকে বলতে হবে যাতে কিনা তিনি সুপাইন পজিশনে শোন, তার সাথে পা দুটো কিন্তু ফ্লেক্স থাকবে, পার্শিয়ালি ফ্লেক্স থাকবে। অ্যান্ড স্ট্যান্ড অন হার রাইট সাইড। তার মানে এএনএম দিদিমণি অথবা সিএইচও দিদিমণি দুজনেই যিনি করেন না কেন, তিনি কিন্তু অবশ্যই সেই মায়ের রাইট সাইডে দাঁড়িয়ে করবেন। এবং প্যালপেট দ্য ইউটেরাস উইথ ওয়ার্ম হ্যান্ড। হাতটাকে কিন্তু স্পেশালি শীতকালে হাতটাকে ঘষে নিয়ে, যাতে খুব ঠান্ডা না থাকে, এবং ঘষে নিয়ে তারপরে কিন্তু ইউটেরাসটাকে প্যালপেট করতে শুরু করতে হবে, মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন শুরু করতে হবে। নাও স্টেপ ফর অ্যাবডোমিনাল এক্সামিনেশন। কী কী স্টেপ ফলো করতে হবে? কী বলছে, মেজারিং ফান্ডাল হাইট। ফার্স্ট কিন্তু ফান্ডাল হাইটটা মেজার করতে হবে। দিস ইন্ডিকেটস দ্য প্রোগ্রেস অফ প্রেগনেন্সি অ্যান্ড ফিটাল গ্রোথ। প্রিভিয়াসলি বলা হয়েছে, দ্য ইউটেরাস বিকাম অ্যান অ্যাবডোমিনাল অর্গান আফটার 12 weeks of gestation. The gestational age in weeks corresponds to the fundal height after 24 weeks of gestation. কি বলছে, যে জেস্টেশনাল যে এজ, যেটা কিনা উইক ধরে বলা হয়, সেটা কিন্তু ফান্ডাল হাইটের সাথে কিন্তু করসপন্ড করে আফটার 24 weeks অফ জেস্টেশন। 24 weeks অফ জেস্টেশনের পর থেকে সেটাকে বোঝা যায়। তার মানে উইক্স দিয়ে ওই এত উইক্স হলে ফান্ডাল হাইট কত হবে সেটা কিন্তু বুঝতে পারবেন কবে, 24 weeks অফ জেস্টেশন পেরিয়ে গেলেই তারপর থেকে কিন্তু এটা বোঝা যাবে, ওটার সাথে ওটা ম্যাচ করবে। Now the normal fundal height is different at different weeks of pregnancy. Follow the following steps for measuring fundal height. কি কি স্টেপ মেনটেন করতে হবে? Divide the abdomen into parts by imaginary lines to estimate the gestational age through the fundal height.
এই যে অ্যাবডোমেনটাকে কিন্তু একটা ইমাজিনারি লাইন দিয়ে বেশ কিছু ভাগে ভাগ করে নিতে বলছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন ইজ দ্য ওয়ান পাসিং থ্রু দ্য আম্বলিকাস। আম্বলিকাসের ওখান থেকে যে লাইনটা দেখুন, এই আম্বলিকাসের এই যে লাইনটা, এটা কিন্তু মোস্ট ক্রুশিয়াল লাইন। তার মানে ইমাজিনারি লাইন দিয়ে এই আম্বলিকাসটাকে ভাগ করে নিতে হবে, এবং আম্বলিকাসের এখানে যে লাইনটা সেটা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল। ডিভাইন দ্য লোয়ার পার্ট, তারপরে কী বলছে, ডিভাইন দ্য লোয়ার পার্ট বিলো দ্য আম্বলিকাস ইন্টু 3 পার্টস। দেখুন এই যে আম্বলিকাসের নিচে যে পার্টটা সেটাকে 3টে ভাগে ভাগ করতে বলেছে। কটা ভাগ হলো দেখুন, 1, 2 এবং 3টে, এই 3টে ভাগে কিন্তু ভাগ হচ্ছে। এটা সিম্পাইসিস পিউবিস, এখান থেকে আম্বলিকাস অবধি এটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। কী দিয়ে? 2টো লাইন দিয়ে। এটা বলেছে দেখুন 3 পার্টসে ভাগ করা হয় উইথ 2 ইকুইডিস্টেন্ট লাইন, মিনস ইকুয়াল ডিস্টেন্স থাকবে দুটো লাইনের মধ্যে, বিটুইন দ্য সিম্পাইসিস পিউবিস অ্যান্ড দ্য আম্বলিকাস। সিম্পাইসিস পিউবিস, এই সিম্পাইসিস পিউবিস এবং আম্বলিকাসের মাঝখানে ইকুইডিস্টেন্ট দুটো লাইন, মানে ইকুয়াল ডিস্টেন্টের দুটো লাইন দিয়ে এই পোর্শনটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, ভাগ করতে হবে। দেন সিমিলারলি ডিভাইড দ্য আপার অ্যাবডোমেন ইন্টু 3 পার্টস again with 2 imaginary equidistant lines between the umbilicus and xiphoid sternum। দেখুন এখানে এটা যেমন দুটো বলা হলো কি, দুটো ইকুইডিস্টেন্ট লাইন দিয়ে 3টে ভাগে ভাগ করা হয়েছে, সেরকমভাবে আম্বলিকাস থেকে জিফোইড স্টার্নাম সেটাও কিন্তু সেটাই কিন্তু 3টে, দেখুন 1, 2 লাইন দিয়ে ভাগ করেছে, দুটো ইকুইডিস্টেন্ট লাইন দিয়ে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। Keep the ulnar border of curved left hand, keep the ulnar border of curved left hand or of on woman's abdomen প্যারালাল টু সিম্পাইসিস পিউবিস। সিম্পাইসিস পিউবিসের সাথে প্যারালাল রেখে কিন্তু স্টার্ট করতে হবে। স্টার্ট ফ্রম জিফোইড স্টার্নাম অ্যান্ড গ্র্যাজুয়ালি প্রসেসড থ্রু সিম্পাইসিস পিউবিস, লিফটিং দ্য হ্যান্ড বিটুইন ইচ স্টেপ টিল এ বাল্জ রেজিস্ট্যান্স অফ ইউটেরাইন ফান্ডাস ইজ ফেল্ট। যতক্ষণ না পর্যন্ত একটা বাল্জ রেজিস্ট্যান্স ফিল হবে ইউটেরাস ফান্ডাসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কী করতে হবে, স্টার্ট ফ্রম জিফোইড স্টার্নাম, তেমন জিফোইড স্টার্নাম থেকে প্যালপেট করতে স্টার্ট করতে হবে, হাত দিয়ে প্যালপেট করতে স্টার্ট করতে হবে। গ্র্যাজুয়ালি প্রসিড টুয়ার্ডস সিম্পাইসিস পিউবিস, মানে এই জিফোইড স্টার্নামের ওখানে হাতটা প্রেস করতে হবে, প্রেস করে এসে যতক্ষণ না পর্যন্ত একটা বাল্জ পোর্শন গিয়ে ঠেকছে, রেজিস্ট্যান্ট পাচ্ছে, মানে আর আপনি চেপে হালকা করে প্রেস করে আর কিন্তু ওটাকে সামনের দিকে নিতে পারছেন না, মিনস এই যে সিম্পাইসিস পিউবিসের দিকে কিন্তু আর আনা যাচ্ছে না। এখান থেকে আপনি হালকা করে প্রেস করে এদিকে যখন ঠেলছেন আর কিন্তু আনা যাচ্ছে না, একটা রেজিস্ট্যান্স ফিল করছেন, সেখানে গিয়ে হাতটা থামিয়ে নিতে হবে। মার্ক দ্য লেভেল অফ ফান্ডাসের সেই লেভেলটাকে মার্ক করতে হবে, কিসের জন্য? ফান্ডাল হাইটটাকে মেজার করার জন্য। Then remember that while measuring the fundal height, the woman's leg should be kept straight and not flexed. যখন কিনা আপনি ফান্ডাল হাইটটা মেজার করবেন তখন কিন্তু পাটা কোনোভাবেই ফ্লেক্স থাকবে না, তখন স্ট্রেট করে পাটা সোজা হয়ে থাকবে এই মায়ের। তারপরে আপনি এই জিফোইড স্টার্নামের এখানে হাত দিয়ে প্রেস করছেন হালকা করে প্রেস করছেন কোন দিকে? এই সিম্পাইসিস পিউবিসের দিকে, যতক্ষণ না পর্যন্ত একটা রেজিস্ট্যান্স ফিল করছেন, মানে বাধা ফিল করছেন। যেখানে গিয়ে আপনি বাধা একদম রেজিস্ট্যান্স ফিল করে আর আগাতে পারছেন না, সেখানে গিয়ে ওটা মার্ক করতে হবে, তার মানে সেটা হচ্ছে ফান্ডাল হাইট। রিমেম্বার দ্যাট ওয়াইল মেজারিং, ওকে বলা হলো যে মনে রাখতে হবে যখন মাপছেন তখন কিন্তু ওই মহিলার, ওই প্রেগনেন্ট মায়ের অবশ্যই পাগুলো কিন্তু ফ্লেক্সড থাকবে না, স্ট্রেট থাকবে পাগুলো। এবার দেখুন আমরা উইকস অনুসারে কোথায় কী থাকছে সেটা আমরা দেখছি। কী বলেছে? হোয়ার দ্য ফান্ডাস অফ দ্য ইউটেরাস ইজ অ্যান্ড জাজ অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিকেটরস গিভেন বিলো ইন ফিগার 2। কী বলেছে দেখুন, 12 উইকস যখন হবে জাস্ট প্যালপেবল অ্যাবভ দ্য সিম্পাইসিস পিউবিস। এই যে সিম্পাইসিস পিউবিস 12 উইকসে ঠিক সিম্পাইসিস পিউবিসের উপর জাস্ট প্যালপেট করলে হালকা একটু হয়তো ফেস হতে পারে, প্যালপেবল মনে হবে যে এর উপরে পর্যন্ত হয়তো আছে। 16 উইকসে কী বলছে? অ্যাট লোয়ার 1/3 অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সিম্পাইসিস পিউবিস অ্যান্ড আম্বলিকাস। এই যে সিম্পাইসিস পিউবিস এবং আম্বলিকাস, সিম্পাইসিস পিউবিস এবং আম্বলিকাস কিন্তু লোয়ার 1/3-এ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, বা লোয়ার 1/3-এ, এই লোয়ার যে 1/3-এ 1, 2 আর 3, এই যে লোয়ার 1/3, সেই লোয়ার 1/3-এ কিন্তু আপনি ফিল করবেন, মানে এইখান পর্যন্ত আপনি ফিল করতে পারবেন। দেন 20 উইকসে কী বলছে? অ্যাট 2/3 এইখানে অফ দ্য ডিস্টেন্স বিটুইন সিম্পাইসিস পিউবিস অ্যান্ড আম্বলিকাস, 2/3-এ
28 উইক্সে কী বলছে, অ্যাট লোয়ার 1/3 অফ দ্য ডিস্টেন্স বিটুইন আম্বিলিকাস অ্যান্ড জিফারস্টার্নাম। তার মানে কী বলছে, 24 উইক্সে আপনি আম্বিলিকাস পেলেন, এবং 28 উইক্সে যখন হবে তখনই কিন্তু আবার কী হচ্ছে, জিফারস্টার্নাম এবং আম্বিলিকাস এর দুটোকে যখন ভাগ করছে এর মধ্যকার লোয়ার 1/3 গিয়ে পাবেন। গেল। দেন 32 উইক্সে কী হচ্ছে, লোয়ার 2/3 অ্যাট 2/3 বিটুইন জিফারস্টার্নাম অ্যান্ড আম্বিলিকাস। 32 উইক্সে কী বলছে, 32 উইক্সে গিয়ে হচ্ছে অ্যাট 2/3, ওটা হচ্ছে লোয়ার 1/3 28 উইক্সে, 32 উইক্সে 2/3, 32 উইক্সে 2/3 অ্যান্ড 36 উইক্সে অ্যাট দ্য লেভেল অফ জিফয়েড স্টার্নাম, অ্যাট দ্য লেভেল অফ জিফয়েড স্টার্নাম। কিন্তু 40 যখন হবে তখন কিনা সিং ব্যাক টু দ্য লেভেল অফ দ্য 32 উইক্স, আবার ব্যাক করে নিচে নেমে আসে। বাট দ্য ফ্ল্যাঙ্কস আর ফুল অ্যান্ড আনলাইক দ্যাট ইন দ্য 32 উইক্স। 32 উইক্সে যেখানে ফ্ল্যাঙ্কস রিজনটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকে, এই ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাঙ্ক যে রিজনটা এটা কিন্তু পুরো ফুল হবে। আবার কথাটা আমি বলছি, কি বলছো, যখন কিনা ফ্রন্টাল হাইটটা মেজার করা হবে, এই যে আম্বিলিকাসের এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু মাপা হয়। কি বলছে, যখন কিনা সিম্পাইসিস পিউবিস থেকে আর্লি স্টেজের দিকে একদম 12 উইক্সের সিম্পাইসিস পিউবিসের উপর প্যালপেবল হবে। যদি 16 উইক্স হয় তাহলে কি হচ্ছে, আম্বিলিকাস থেকে সিম্পাইসিস পিউবিস ওর মধ্যকার পোর্শনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা লোয়ার 1/3 হবে, প্যালপেবল হবে লোয়ার 1/3। আর 20 উইক্সে যখন হবে তখন হচ্ছে 2/3 গিয়ে প্যালপেবল হবে। তাহলে 24 উইক্সে কী হচ্ছে, আম্বিলিকাস। এবার যদি এই যে আম্বিলিকাস এবং জিফারস্টার্নামের মধ্যকার ডিস্টেন্সটাকে ভাগ করা হয় সেই 3 ভাগে, দুটো ইকুইডিস্ট্যান্ট লাইন দিয়ে, এবার 28 উইক্সে গিয়ে কী হবে, আবার অ্যাট লোয়ার 1/3 অফ দ্য ডিস্টেন্স বিটুইন সিম্পাইসিস পিউবিস এবং আম্বিলিকাস, সিম্পাইসিস পিউবিস আর আম্বিলিকাসের মধ্যকার যে ডিস্টেন্স তার মধ্যকার যে লোয়ার 1/3 সেখানে গিয়ে কিন্তু প্যালপেবল হবে। আর 32 উইক্সে কী হবে, 2/3 গিয়ে প্যালপেবল হবে, এবং 36 উইক্সে গিয়ে হচ্ছে একদম জিফয়েড স্টার্নামে গিয়ে পাওয়া যাবে। কিন্তু 40 উইক্স যখনই হবে তখন কিন্তু সেটা আবার নেমে আসবে, নেমে চলে আসবে 32 উইক্সের ওইখানটা পর্যন্ত নেমে চলে আসতে পারে। ওই সময় কিন্তু 32 উইক্সে কী হচ্ছে, ফ্ল্যাঙ্কস যে রিজিয়নটা সেটা কিন্তু ফুল ছিল না, সেটা ব্ল্যাঙ্ক ছিল। কিন্তু এই 40 উইক্সে নেমে আসছে মানে কিন্তু নিচের পোর্শনে এঙ্গেজ হয়ে গেছে, তার মানে ফ্ল্যাঙ্ক রিজিয়নটা তখন কিন্তু ফুল থাকবে, যেটা 32 উইক্সে ফ্ল্যাঙ্ক রিজিয়নটা ফুল থাকে না। নাও মেজারমেন্ট অফ ফান্ডাল হাইট। এবার ফান্ডাল হাইট, এটা তার মানে কী হচ্ছে, আমরা উইক্স দেখে এই দেখলাম, এবার হচ্ছে মেজারটাকে কী করে করব। ইফ দ্যার ইজ এনি ডিসপ্যারিটি বিটুইন ফান্ডাল হাইট অ্যান্ড দ্য জেস্টেশনাল এজ। এবার জেস্টেশনাল এজ অনুসারে, যেমন আমরা বললাম 32 উইক্সে কত, জেস্টেশনাল এজ অনুসারে যতটা হওয়ার কথা সেখানে যে কোনো ডিসপ্যারিটি আসে, মানে সেখানের মধ্যে ম্যাচ করছে না, অ্যান্ড দ্য জেস্টেশনাল এজ অ্যাজ ক্যালকুলেটেড ফ্রম দ্য এলএমপি। আপনি এলএমপি জানেন, এলএমপি অনুসারে জেস্টেশনাল এজ কত উইক্স সেটা আপনি জানেন, সেই উইক্স অনুসারে ফান্ডাল হাইট যতটা হওয়ার কথা তার মধ্যে যদি ম্যাচ হয়, অর ইফ দ্যার ইজ এ ডিফারেন্স অফ 3 সেন্টিমিটার অর মোর, অর ইফ দ্যার ইজ নো গ্রোথ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস চেকআপে যখন এসেছিলো তখন যতটা গ্রোথ ছিল সেই হিসেবে কিন্তু গ্রোথটা এবার বাড়েনি, অথবা যদি এলএমপি অনুসারে, মানে এলএমপি হিসেবে ওর ফান্ডাল হাইট এখন এত উইক্সে যতটা হওয়ার কথা ছিল সেটার থেকে যদি 3 সেন্টিমিটার ডিফারেন্স হয়, দেন ইট শুড বি কনসিডার্ড সিগনিফিক্যান্ট, তাহলে কিন্তু সেটাকে মাথায় নিতে হবে যে না, এর মধ্যে কিছু প্রবলেম আছে। সাচ কেসেস রিকোয়ার ফার্দার ইনভেস্টিগেশন অ্যান্ড শুড বি রেফার টু দ্য এমও, তাহলে কিন্তু সেই কেসটাকে এমওকে রেফার করতে হবে। নাও ইফ দ্য হাইট অফ দ্য ইউটেরাস ইজ মোর অর লেস than that indicated by the period of amenorrhea, the possible reasons could be as follows. The possible reasons কি হতে পারে, দেখুন একবার কি reasons হতে পারে। height of the uterus more than that indicated by the period of amenorrhea, কি বলেছে, height of the uterus more যদি হয়, যদি বেশি হয়, তাকে যে রং ডেট অফ এলএমপি, তাহলে এলএমপি ভুল দিয়েছে হতে পারে। ব্লাডারটা ফুল আছে বলে অনেকটা উঁচু হয়ে আছে, সেটা হতে পারে। মাল্টিপল প্রেগনেন্সি অথবা টুইন হতে পারে, অথবা লার্জ বেবি থাকতে পারে, পলিহাইড্রোমিয়াস হতে পারে, যে অ্যামনিওটিক ফ্লুইড সেটা পরিমাণ অনেক বেশি, হাইড্রোসেফালাস থাকতে পারে সেই বাচ্চার, দেন হাইড্রেটিফর্ম মোল কিন্তু থাকতে পারে। গেল। এবার হাইট অফ দ্য ইউটারাস লেস দ্যান দ্যাট ইন্ডিকেটেড বাই দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া,
তাহলে যে ইউটেরাসের হাইটটা যদি লেস হয়, এক্ষেত্রে ইউটেরাস হাইটটা যদি বেশি হয় তাহলে এইগুলো পসিবিলিটি, আর যদি কম হয় সেক্ষেত্রে রং এলএমপি হতে পারে। IUGR ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে বাচ্চার গ্রোথটা ভালো হয়নি, গ্রোথটা নেই, রিটার্ডেড গ্রোথ হলো। মিসড অ্যাবর্শন, এটা হতে পারে অ্যাবর্শন হয়ে গেছে বাট সেটা জানতে পারিনি, মিসড অ্যাবর্শন। ইন্টারইউটেরাইন ডেথ থাকতে পারে। আর ট্রান্সভার্স লাই হলেও কিন্তু হতে পারে। কেন ট্রান্সভার্স লাই হলে যদি এইভাবে যদি হয় এইভাবে, তাহলে কিন্তু হাইটটা কিন্তু কম দেখা যাবে। গেল। Now fetal lie and presentation. Determining the fetal lie and presentation is relevant only in late pregnancy. fetal lie এবং প্রেজেন্টেশন তখনই পসিবল বোঝা যদি কিনা সেটা লেট প্রেগনেন্সি হয়, 32 উইক্সের পর সাধারণত মেজার করা যায়। Before that, it is important to only palpate the fetal parts while conducting on an abdominal examination. তার আগে কিন্তু যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করা হবে তখন কিন্তু প্যালপেট করে ফিটাল পার্টসটাকে যাতে আইডেন্টিফাই করাটা চেষ্টা করতে হবে। Now the normal lie at term in the majority of the pregnancies is longitudinal with a cephalic presentation, সাধারণত নর্মালি হয় এটাই। এনি আদার লাই ইজ অ্যাবনর্মাল, অন্য যদি কোনো লাই হয় তাহলে কিন্তু সেটা অ্যাবনর্মাল। অ্যান্ড দ্য ওমেন মাস্ট বি রেফার টু ফার্স্ট রেফারেল ইউনিট ফর দ্য ডেলিভারি। অন্য রকম লাই যদি থাকে, সেফালিক প্রেজেন্টেশন না হয়ে, লংগিচুডিনাল লাই না হয়ে যদি কিনা ডিফারেন্ট টাইপের হয় তাহলে সেটা কিন্তু অ্যাবনর্মাল, তার জন্য ফার্স্ট রেফারেল ইউনিটের ডেলিভারির জন্য রেফার করতে হবে, ভেবে নিতে হবে। প্যালপেশন টু ডিটারমাইন ফিটাল লাই অ্যান্ড প্রেজেন্টেশন, ফিটাল লাই এবং প্রেজেন্টেশন ডিটারমাইন করার জন্য কী করতে হবে? দ্য পেলভিক লাই, দ্য 4 in নাম্বার পেলভিক লাইস, pelvic গ্রিভস, এটা কিনা 4 in নাম্বার, 4 চারটে, আর পারফর্মড 2, তার মানে পেলভিক লাই চারটে পেলভিক লাইটাকে কিন্তু আইডেন্টিফাই করা হয় কী করতে? টু ডিটারমাইন দ্য লাই অ্যান্ড দ্য প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস। দ্য গ্রিভস, সেই পেলভিক গ্রিভসগুলো কী কী? একটা হচ্ছে ফান্ডাল গ্রিভ, ল্যাটারাল গ্রিভ, সুপারফিশিয়াল পেলভিক গ্রিভ এবং ডিপ পেলভিক গ্রিভ। তাহলে চারটে হলো ফান্ডাল গ্রিভ, ল্যাটারাল গ্রিভ, সুপারফিশিয়াল পেলভিক গ্রিভ অ্যান্ড ডিপ পেলভিক গ্রিভ। প্রথমে কী বলেছে? প্যালপেট ফর দ্য ফিটাল লাই অ্যান্ড অ্যাসেস ওয়েদার ইট ইজ লংগিচুডিনাল। প্রথমে লাই বোঝার জন্য প্যালপেট করতে হবে এবং বুঝে নিতে হবে যে এটা লংগিচুডিনাল কিনা, অথবা নাকি ট্রান্সভার্স নাকি অবলিক। রিমেম্বার দ্যাট ইভেন ইফ এ ম্যাল প্রেজেন্টেশন ইজ ডায়াগনোসড before 36 weeks, no active management or intervention is recommended at that point of time. যদি 36 উইক্সের আগে যদি এরকম ডিফারেন্ট প্রেজেন্টেশন বা ডিফারেন্ট প্রেজেন্টেশন যদি দেখা যায়, ম্যাল প্রেজেন্টেশন যদি দেখা যায়, তাহলে কিন্তু তেমন কিছু করার প্রয়োজন নেই। অ্যাডভাইস দ্য ওমেন টু গো ইন ফর এ ইনস্টিটিউশনাল ডেলিভারি, সেই মাকে বলে দিতে হবে যে ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য যেতে। অল হেলথ ওয়ার্কার্স শুড বি এবল টু রেকগনাইজ এ ট্রান্সভার্স লাই, সবাই রেকগনাইজ করতে পারে। মিসিং ইট ক্যান বি ডিস্ট্রেস বিকজ there is no mechanism by which a woman with a transverse lie can deliver normally. এটা একটু প্রবলেমেটিক, এটা ট্রাভেলসাম, কেননা কোনো কিন্তু সেরকম কোনো প্রসেস নেই, মেকানিজম নেই যাতে ট্রান্সভার্স লাইটাকে নর্মালি ডেলিভারি করা যাবে, মানে ভ্যাজিনালি ডেলিভারি করা যাবে, সেরকম কিন্তু কোনো প্রসেস নেই। দ্য ওমেন নেডস অ্যান্ড ইলেকটিভ সিজারিয়ান সেকশন, এক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশনই অপশন। শি মাস্ট নট গো ইন্টু লেবার। She should therefore be referred to an first referral unit where emergency obstetric services and facilities for the cesarean sectioners are available. সেরকম কিন্তু ফার্স্ট রেফারেল ইউনিটে পাঠাতে হবে, কেননা ট্রান্সভার্স লাই থাকে সেটা নর্মাল ডেলিভারি করার কোনো অপশন নেই, মানে ভিজিনাল ডেলিভারি করার কোনো অপশন নেই। এবার দেখুন ফান্ডাল যদি প্যালপেশন বা ফান্ডাল গ্রিফ আইডেন্টিফাই করার জন্য কী করছে? হেল্প টু ডিটারমাইন দ্য লাই অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিটাস। এক্ষেত্রে কিন্তু প্রথমে দেখুন আমি কী বলে জিফার্স টানামে সেখান গিয়ে আগে কিন্তু প্যালপেট করা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফান্ডাল প্যালপেশন, মানে ফান্ডাল হাইটটা এখানে কিন্তু দেখা হচ্ছে। দেন ল্যাটারাল প্রেজেন্টেশন, ল্যাটারাল সাইডে দুই পাশে দিয়ে তখন ল্যাটারাল প্রেজেন্ট বা ল্যাটারাল গ্রিপটাকে আইডেন্টিফাই করা হয়। হেল্প টু লোকেট ফিটাল ব্যাকটাকে আইডেন্টিফাই করার জন্য। আর ফান্ডাল প্রেজেন্টেশন বা ফান্ডাল গ্রিপটাকে আইডেন্টিফাই করছে কেন ওখানে প্যালপেট করছে কিসের জন্য? প্রেজেন্টেশন, লাই এবং প্রেজেন্টেশনটাকে ডিটারমাইন করার জন্য। আর যখন ল্যাটারাল করছে কী করতে? ফিটালের ব্যাকটাকে আইডেন্টিফাই করার জন্য। নাও ফার্স্ট পেলভিক গ্রিপ, যেটা বলে সুপারফিশিয়াল পেলভিক গ্রিপ, এবার হচ্ছে হেল্প টু ডিটারমাইন ওয়েদার হেডস অফ বিচ ইজ প্রেজেন্টিং অ্যাট পেলভিক
ব্রিম, পেলভিক ব্রিমের ওখানে হেড আছে না ফেসটা আছে সেটা আইডেন্টিফাই করার জন্য। দেন সেকেন্ড পেলভিক গ্রিপ কী বলছে, হেল্প টু নো দ্য ডিগ্রি অফ ফ্লেকশন অফ হেড, যে হেডের ডিগ্রি অফ ফ্লেকশনটা বোঝার জন্য, এখানে হেডে যে হেডটা কতটা এঙ্গেজ হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু সেকেন্ড পেলভিক গ্রিপটাকে আইডেন্টিফাই করা হয়। হয়ে গেল। নাও ফিটাল মুভমেন্ট, ফিটাল মুভমেন্ট আ রিলায়েবল সাইন অফ ফিটাল ওয়েলবিং, ফিটাল মুভমেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝতে হবে যে বাচ্চাটা ভালো আছে। নাও দিজ আর ফেল্ট অ্যারাউন্ড 18 to 22 weeks of pregnancy, felt earlier in multigravida দেন প্রাইমি গ্র্যাভিডা। সাধারণত প্রাইমি গ্র্যাভিডা ক্ষেত্রে আর্লি স্টেজে দেখা যায় না, আর্লি স্টেজে বোঝা যায় না, আইডেন্টিফাই করা যায় না, বাট মাল্টি গ্র্যাভিডার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আর্লি স্টেজেও আইডেন্টিফাই করা যায়। নাও নর্মালি 10 to 12 ফিটাল মুভমেন্ট শুড বি ফেল্ট বাই দ্য প্রেগনেন্ট ওমেন ইন এ ডে। একটা প্রেগনেন্ট ওমেনের ইন এ ডে কিন্তু সেই প্রেগনেন্ট ওমেন 10 থেকে 12 বার ফিটাল মুভমেন্টটা ফিল করতে পারে। ডিক্রিজ ফিটাল মুভমেন্ট মে বি অ্যান ইন্ডিকেশন অফ ফিটাল ডিস্ট্রেস, তার মানে আপনি কিন্তু প্রেগনেন্ট মাকে বলে দেবেন যে তুমি 10 থেকে 12 বার ফিটাল মুভমেন্ট ফিল করতে পারো। যদি এর থেকে অনেক বেশি কম হয় তাহলে কিন্তু ইনফর্ম করতে হবে। প্যাটার্ন অফ ফিটাল মুভমেন্ট মে চেঞ্জ প্রায়র টু লেবার ডিউ টু রিডিউসড স্পেস, যখন কিনা অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাবে তখন কিন্তু মুভমেন্টটা যেটা মুভমেন্টের প্যাটার্নটা সেটা কিন্তু কমতে পারে বা ডিফারেন্ট টাইপের হতে পারে, চেঞ্জ হতে পারে। বাট ফিটাল অ্যাক্টিভিটি শুড কন্টিনিউ থ্রু আউট প্রেগনেন্সি অ্যান্ড লেবার, কিন্তু ফিটাল অ্যাক্টিভিটি চলবে বাট হয়তো মুভমেন্টের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হতে পারে। নাও ফিটাল হার্ট সাউন্ড অ্যান্ড ফিটাল হার্ট রেট। Fetal heart sound is heard per abdomen by stethoscope or fetoscope after 24 weeks of pregnancy. 24 weeks of pregnancy পর কিন্তু ফিটোস্কোপ ইউজ করে অথবা স্টেথোস্কোপ ইউজ করে কিন্তু শোনা যায়। নর্মাল ফিটাল হার্ট রেট ইজ 120 to 160 beats per minute। যদি 120 লেস হয় পার মিনিটে অথবা 160 বেশি হয় তাহলে কিন্তু ইন্ডিকেট করবে ফিটাল ডিস্ট্রেস, তখন তাকে রেফারের জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে। বেসড অন দ্য সাইড অফ দ্য ব্যাক অফ দ্য ফিটাস, তার মানে আমি যখন লাই এবং প্রেজেন্টেশনটাকে আইডেন্টিফাই করলাম, ফিটাল পার্ট আইডেন্টিফাই করলাম, ফিটাল ব্যাক আইডেন্টিফাই করলাম, যেখানে আমি ফিটাল ব্যাকটা পেয়েছি সেই পোর্শনে আমি পেয়ে যাব, কেন ফিটাল ব্যাকে সাধারণত হার্ট সাউন্ডটা ভালো শোনা যায়। In vertex presentation, fetal heart sound is best heard midway between the line joining the umbilicus and the anterior superior iliac spine on the side of the back। তার মানে কি বলেছে, ভার্টেক্স প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা সাধারণত ভালো শোনা যায় কোথায়, আম্বিলিকাস এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অন দ্য সাইড অফ দ্য ব্যাক, যে ক্ষেত্রে ব্যাকটা হয়েছে সেই পোর্শনটাতে কিন্তু তখন ভালো পাওয়া যায় সাউন্ডটা। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে। নাও ইন ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে ফিটাল হার্ট সাউন্ড ইজ হিয়ার অ্যাবভ দ্য আম্বিলিকাস, যদি ব্রিজ প্রেজেন্টেশন হয় তাহলে আম্বিলিকাসের উপরে শোনা যাবে। নাও কাউন্ট দ্য ফিটাল হার্ট সাউন্ড ফর 1 ফুল মিনিট, পুরো 1 মিনিট ফিটাল হার্ট সাউন্ডটা কিন্তু শুনতে হবে, তাহলে ফিটাল হার্ট রেটটা আইডেন্টিফাই করা যাবে, মানে 1 রেটে কতবার হচ্ছে, 1 মিনিটে কতবার হচ্ছে সেটা হচ্ছে ফিটাল হার্ট রেট। নাও লোকেশন অফ ফিটাল হার্ট সাউন্ড ইউজিং ফিটোস্কোপ, দেখুন দেখিয়ে দিল, তার মানে এই যে ব্যাক, এই ব্যাকে কিন্তু আইডেন্টিফাই করা যাবে ব্যাক, আর হচ্ছে রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, আর হচ্ছে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, আর হচ্ছে রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এইখানে দুই দিকেই শোনা যায়, যেদিকে ব্যাক পেয়েছে সেদিকেই আইডেন্টিফাই করতে হবে। এদিকে যদি হেডটা থাকে তাহলে এই যে ব্যাকটা যদি এই পাশে থাকে তাহলে এই পাশটাই এখানে, আর যদি ব্যাকটা এই পোর্শন থাকে তাহলে এই পোর্শনটাই কিন্তু পাওয়া যাবে। নাও কি পয়েন্টস টু রিমেম্বার, কী পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে। অ্যান অ্যাবডোমিনাল এক্সামিনেশন অ্যান্ড অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড মাস্ট বি রেকর্ডেড ডিউরিং ইচ ভিজিট টু মনিটর প্রোগ্রেস অফ প্রেগনেন্সি, প্রতিবার কিন্তু এটা এক্সামিন করতে হবে। অ্যান্ড ফিটাল ভায়াবিলিটি অ্যান্ড গ্রোথ, মেইনটেন প্রাইভেসি অ্যান্ড অবটেন ভার্বাল কনসেন্ট বিফোর এক্সামিনেশন, মায়ের এক্সামিনেশনের আগে মায়ের কাছে কিন্তু ভার্বালি একটা কনসেন্ট নিতে হবে যে আমি তোমারটা করতে চাইছি, বা আমি তোমাকে এক্সামিন করতে চাইছি, অ্যাবডোমিনাল এক্সামিন করতে চাইছি, সেটাকে এক্সপ্লেইন করে ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে ভার্বালি। দ্য ব্লাডার শুড বি এমটিড বিফোর এক্সামিনেশন, যেটা আগেই বলা হয়েছে, ব্লাডার কিন্তু এমটি করতে হবে, আদারওয়াইজ যে হাইটটা পাওয়া যাবে সেটা কিন্তু ম্যাচ করবে না। ডিউরিং প্যালপেশন এনশিওর দ্যাট দ্য ওমেন পার্শিয়ালি ফ্লেক্সড হার legs and knees
যখন প্যালপেট করব তখন কিন্তু পার্শিয়ালি ফ্লেক্স থাকবে পা ও হাঁটুটা পার্শিয়ালি ফ্লেক্স থাকবে, বাট হাইট যখন নেব আমরা তখন কিন্তু লম্বা থাকবে, মানে স্ট্রেট থাকবে। Fetal lie and presentation may be ascertained in palpation during the third trimester. থার্ড ট্রাইমেস্টারের পরই সাধারণত ফিটাল লাই এবং প্রেজেন্টেশনটাকে এনশিওর করা যায়, কনফার্ম করা যায় যে কী আছে। Correlate the fundal height in weeks with LMP and also correlate with fundal symphysis pubis height in centimeter. LMPর সাথে symphysis pubis যে ফান্ডাল হাইট সেটা কোরিলেট করতে হবে এবং কতটা উইকস আছে ফান্ডাল হাইট কতটা আছে সেটার সাথে কিন্তু কোরিলেট করে আইডেন্টিফাই করতে হবে ইটস নর্মাল নাকি কোথাও কোনো ডিসপ্যারিটি আছে। নাও vaginal examination. Vaginal examination is a tool to assess the cervix favorability for induction or to confirm the progress of labor by assessing the cervical dilatation. Cervical dilatation কিন্তু এক্ষেত্রে বোঝাতে, cervical dilatation বোঝার জন্যই vaginal examinationটা করা হয়, সার্ভিক্সের ফেভারেবিলিটিটা বোঝার জন্য, যেটা ইন্ডাকশন অর টু কনফার্ম দ্য প্রোগ্রেস অফ লেবার, আইডেন্টিফাই করার জন্য যে লেবারটা কত সময়ের মধ্যে হতে পারে, ইমিডিয়েট হতে পারে না দেরি আছে সেটা কনফার্ম করার জন্য। কী দিয়ে বোঝা যায়? সার্ভিক্যাল ডাইলেটেশন দিয়ে বোঝা যায়। ডিটেল স্টেপস, কি ডিটেল স্টেপস দেওয়া আছে নিচে আমরা পড়বো। Vaginal examination should not be carried out if there is any history of vaginal bleeding. কোনো vaginal bleeding এর হিস্ট্রি থাকে, প্রিভিয়াস হিস্ট্রি অফ মিসক্যারেজ অথবা আর্লি রাপচার অফ মেমব্রেন, এরকম যদি হিস্ট্রি থাকে ও জানা থাকে তাহলে কিন্তু vaginal examination করা যাবে না। Prior to the procedure, an abdominal assessment and auscultation of the fetal heart sound should be undertaken. আগে ভ্যাজিনাল এক্সামিনেশনের আগে অবশ্যই করে অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট, অসকালটেশন অফ দ্য ফিটাল হার্ট সাউন্ড এগুলো করে নিতে হবে, আদারওয়াইজ পরে কিন্তু শুনতে গেলে সেটা রং মেজার দিতে পারে, রং ফাইন্ডিংস দিতে পারে। ইন্ডিকেশন ফর রেফারেল বেসড অন ফিজিক্যাল এক্সামিনেশন অফ প্রেগনেন্ট ওমেন, কখন ফিজিক্যাল এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে আমরা রেফার করব। রেফার দ্য প্রেগনেন্ট ওমেন টু 24 আওয়ার পিএসসি অথবা ফার্স্ট রেফারেল ইউনিট ফর ফাদার examination in following cases. কখন? if you identify any symptoms of complication, যদি কমপ্লিকেশনের কোনো সিমটমস থাকে যেটা আমরা আগে ডিসকাশন করেছিলাম, then if you identify the following from physical examination, এগুলো যদি পাওয়া যায় কি? severe anemia, hemoglobin less than 7 gram per dl or paleness inside eyelids and fingernails এবং eyelids পেল হয়ে আছে, হিমোগ্লোবিন 7 গ্রাম পার ডেল থেকে কম, জন্ডিস, ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন, কনজাংটিভা অর হাই বিলিরুবিন লেভেল যদি থাকে, পালস রেট 90 থেকে বেশি অথবা 60 কম, রেসপিরেটরি রেট 30 বেশি অ্যালং উইথ অ্যানিমিয়া তার সাথে রেসপিরেটরি রেট হচ্ছে 30 বেশি, এডিমা অফ ফেস, হ্যান্ড, অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড ভালভা অর টাইটেনিং অফ রিং ফিঙ্গার, যেগুলো আগে আমরা পড়ে নিয়েছিলাম, edema with high blood pressure, heart rate or proteinuria, non-beating edema with hypothyroidism or filariasis, pregnancy-induced hypertension, blood pressure more than 140/90 mmHg, preeclampsia, high BP along with albuminuria and imminent eclampsia, যেটা diastolic blood pressure থাকবে 110 mmHg অথবা তার উপরে with albuminuria থাকবে, excessive weight loss, excessive weight gain more than 3 kg per month যদি হয় along with preeclampsia or diabetes যদি থাকে, fetal growth retardation যদি থাকে, multifetal pregnancy যদি থাকে, lump or tenderness in breast যদি lump অথবা tenderness পাওয়া যায়, uterus height more than 3 cm different from gestational age, gestational এজের সাথে ফান্ডাল হাইট বা ইউটেরাইন হাইট যতটা থাকা উচিত তার থেকে যদি 3 সেন্টিমিটার বেশি পাওয়া যায়, নো ফিটাল মুভমেন্ট অথবা হার্ট সাউন্ডও পাওয়া যাচ্ছে না, ফিটাল মুভমেন্টও নেই অথবা যে কোনো একটা যদি না পাওয়া যায় তাহলেও কিন্তু তার মানে একটা না থাকলে একটা পাওয়া যাবে না, দুটোর সাথে তো একই, যদি না থাকে তাহলে পাঠাতে হবে। আর ফিটাল ডিস্ট্রেস যদি বোঝা যায়, আর ব্রিজ প্রেজেন্টেশন যদি থাকে, ফিটাল লাই আদার দ্যান লংগিটিউডিনাল লাই ছাড়া অন্য কোনো যদি লাই থাকে এবং যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে তাহলে ডেফিনেটলি তাকে রেফার করতে হবে। নাও ল্যাবরেটরি ইনভেস্টিগেশন that will need to be undertaken at the level of HWC for ANC assessment. কি প্রেগনেন্সি ডিটেকশন টেস্ট, যেটা ইউরিন টেস্ট আমরা ডিসকাশন করেছি, হিমোগ্লোবিন টেস্ট, কমপ্লিট ইউরিন অ্যানালাইসিস, ইউরিন টেস্ট ফর অ্যালবুমিন অ্যান্ড সুগার, ব্লাড সুগার টেস্টিং ফর ম্যালেরিয়া if women complains fever with chill যদি কমপ্লেন করে, HIV অ্যান্টিবডিজ টু HIV1 and HIV2,
আরডিটি ফর এইচবিএসএসজি, আরডিটি ফর সিফিলিস, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে এইচএসকে লেভেলে। নাও ব্লাড সুগার এক্সামিনেশন ফর জেস্টিনাল ডায়াবেটিস মেলাইটাস। ব্লাড সুগার এক্সামিনেশন কীভাবে করা হবে, কী বলেছে? Testing for gestational diabetes mellitus is recommended twice during ANC by ANM অথবা CHO by using plasma calibrated glucometer. Plasma calibrated glucometer দিয়ে দুবার করে করতে হবে প্রত্যেকটা ANC চেকআপের সময়। The first testing should be done during first antenatal contact as early as possible in pregnancy. The second testing should be done during 24 to 28 weeks of pregnancy if the first test is negative. কি বলো? প্রথমে বললো যে এই টোটাল এএনসি চেকআপে, টোটাল এএনসি পিরিয়ডে দুবার চেক করতে হবে। প্রথমবার কখন? অ্যাজ আর্লি অ্যাজ প্রেগনেন্সি ডায়াগনোসড হলো তখনই কিন্তু করে নিতে হবে। আর একটা সেকেন্ড কখন? 28 উইক্সে 24 উইক্স থেকে 28 উইক্সের মধ্যে করতে হবে যদি কিনা ফার্স্ট টেস্টটা নেগেটিভ আসে। দেয়ার শুড বি অ্যাটলিস্ট 4 উইক্স গ্যাপ বিটুইন টু টেস্ট। দুবার যে টেস্ট করলো তার মধ্যে 4 সপ্তাহের গ্যাপ থাকতে হবে মিনিমাম। দ্য টেস্ট ইজ টু বি কন্ডাক্টেড ফর এভরি প্রেগনেন্ট ওমেন ইভেন ইফ শি comes late in pregnancy for ANC at the time of first contact. যদি ফার্স্ট কন্ট্যাক্টে অনেক লেট হয় তাও কিন্তু দুবার করে প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে করতে হবে। ইফ শি প্রেজেন্টস হারসেলফ বিয়ন্ড 28 উইকস অফ প্রেগনেন্সি only one test is to be done at the first point of contact. যদি 28 উইক্সের পরে আসে তাহলে কিন্তু একবারই টেস্ট হবে। ইফ দ্য টেস্ট ইজ পজিটিভ অ্যাট এনি পয়েন্ট, যখনই যদি একবারও টেস্ট পজিটিভ হয়, রেফার টু পিএইচসি এমও। ডিটেল স্টেপস অফ পারফর্মিং ব্লাড সুগার এক্সামিনেশন দেওয়া হলো। এখানে কী বলা আছে? ইউরিন টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ সুগার। কী বলেছে? জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ইজ এ কন্ডিশন অফ হাই ব্লাড গ্লুকোজ লেভেল অ্যামং ওমেন ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সি যদি ব্লাড সুগার হাই থাকে তখন তাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ইট ইজ ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার্স আফটার দ্য ফার্স্ট বার্থ অফ দ্য বেবি। সাধারণত জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি হয় এটা কিন্তু বাচ্চার জন্মের পরেই আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। রিস্ক ফ্যাক্টর কখন বলছে? যখন ওবেস থাকে, যদি বিএমআই 30 বা তার বেশি থাকে তাহলে কিন্তু পসিবিলিটি থাকে এটার। ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে মায়ের, আর ইফ দ্য মাদার হ্যাড প্রিভিয়াসলি ডেলিভার্ড লার্জার বেবিস, 4 কেজি বা তার থেকে বড় বাচ্চা যদি জন্ম দেয়, তাকে বেশি ওয়েটের বাচ্চা যদি জন্ম দিয়ে থাকে প্রিভিয়াসলি, ইফ দ্য ওমেন হ্যাজ হাই ব্লাড প্রেশার, যদি সেই মায়ের হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি থাকে, সরি, এবার কমপ্লিকেশনস অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কী বলছে? অ্যান এক্সট্রা লার্জ বেবি হুইচ ক্যান কজ এ ডিফিকাল্ট ডেলিভারি, পসিবলি নার্ভ ড্যামেজ অ্যান্ড ইভেন স্টিল বার্থ। যদি কিনা ডায়াবেটিস মেলাইটাস থাকে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকে, এদের কিন্তু বেশ কমপ্লিকেশনস আসতে পারে। কি নর্মালি যেমন বেবি হয় তার থেকে অনেক বেশি এক্সট্রা লার্জ একটা বেবি হতে পারে, তার সাথে ডেলিভারিতে ডিফিকাল্টি, নার্ভ ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে এবং স্টিল বার্থ হতে পারে, বাচ্চা স্টিল বর্ন বেবি জন্ম নিতে পারে। অ্যান্ড লেটার ডেভেলপমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস ইন দ্য মাদার অ্যান্ড দ্য বেবি, পরবর্তীকালে মায়ের এবং বেবি দুজনেরই কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। হাই ব্লাড গ্লুকোজ লেভেল ইন মাদার ব্রিংস এক্সট্রা গ্লুকোজ টু বেবি, বেবিতে এক্সট্রা গ্লুকোজ যাচ্ছে, কজ বেবি টু পুট অন এক্সট্রা ওয়েট, এর ফলে বাচ্চা কিন্তু এক্সট্রা ওয়েট হয়ে যায়। এবার ম্যানেজমেন্ট অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কী বলছে? অল প্রেগনেন্ট ওমেন হু টেস্টেড পজিটিভ ফর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ফর দ্য ফার্স্ট টাইম শুড বি স্টার্টেড অন মেডিকেল নিউট্রিশন থেরাপি। যদি প্রথমে আইডেন্টিফাই হয় তাহলে মেডিকেল নিউট্রিশন থেরাপি স্টার্ট করতে হবে ফর 2 উইকস। 2 উইক্সের জন্য কী করতে হবে? প্রথমে যদি আইডেন্টিফাই, মেডিকেল নিউট্রিশন থেরাপি স্টার্ট করতে হবে। ম্যানেজমেন্ট থ্রু মেডিকেল নিউট্রিশন থেরাপি ডিসক্রাইব করা হয়েছে। কী বলছে? প্রথম হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর অ্যানেক্সার 8-এ কিন্তু সেটা ডিসকাশন করা হয়েছে। আমরা অ্যানেক্সার 8টা দেখে নিই। অ্যানেক্সার 8টা কোথায় গেল?
এখানে হচ্ছে অ্যানেক্সার 8। অ্যানেক্সার 8-এ কিন্তু ডিসকাশন করা হয়েছে যদি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস থাকে কী বললো, প্রথমে যদি ধরা পড়ে 2 সপ্তাহের জন্য হচ্ছে কি মেডিকেল নিউট্রিশন থেরাপি দিতে হবে। সেক্ষেত্রে কী বলেছে, দ্য মিল প্ল্যান কম্পোজিশন কী বলছে, দ্য রেকমেন্ডেড কম্পোজিশন অফ দ্য জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মাদার ডায়েট ইজ 50% থেকে 60% ক্যালোরিজ ফ্রম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাবে কত, 50 কার্বোহাইড্রেট থেকে নেবে 50 থেকে 60% অফ ক্যালোরিজ। টোটাল যা ক্যালোরি প্রয়োজন তার মধ্যে 50 থেকে 60 হবে কার্বোহাইড্রেট থেকে, 10 থেকে 20% হবে প্রোটিন থেকে, আর 20 থেকে 30% হবে ফ্যাট থেকে। ডিস্ট্রিবিউশন অফ ক্যালোরিজ পার্টিকুলারলি কার্বোহাইড্রেটস মেক্স এ ডিফারেন্স ইন দ্য পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার। কী বলছে, ডিস্ট্রিবিউশন অফ ক্যালোরিজ পার্শিয়ালি কার্বোহাইড্রেটস, এই যে পার্শিয়ালি হবে কার্বোহাইড্রেট, মেক্স এ ডিফারেন্স ইন দ্য পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ এই ব্লাড সুগার। দ্য টোটাল ইনটেক অফ কার্বোহাইড্রেটস শুড বি কন্ট্রোলড, টোটাল যে ইনটেক অফ কার্বোহাইড্রেট এটা কন্ট্রোল করতে হবে অ্যান্ড মনিটর করতে হবে। অ্যান্ড কার্বোহাইড্রেট ফুড উইথ এ লোয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স শুড বি এমফাসাইজড, যে সমস্ত কার্বোহাইড্রেট ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্সটা লেস সেগুলোই কিন্তু দেওয়ার কথা ভাবতে হবে, সেগুলোকে এমফাসাইজ করতে হবে। এবার ইম্পর্টেন্ট টিপস ফর প্ল্যানিং মিলস ফর জেস্টেশনাল ডায়াবেটিক মাদার। আমাদের কি মেইন কথা জানতে হবে জেস্টেশনাল ডায়াবেটিক মাদারের ডায়েটে যে টোটাল ক্যালোরি যেটা কার্বোহাইড্রেট থেকে নেবে সেটা হচ্ছে 50 থেকে 60%, আর যদি প্রোটিন থেকে যেটা নেবে সেটা 10 থেকে 20%, আর 25 থেকে 30% ফ্যাট থেকে নেবে। গেল এবার কি বলেছে, ইম্পর্টেন্ট টিপস ফর প্ল্যানিং মিলস ফর জেস্টেশনাল ডায়াবেটিস মাদার। A mother should follow discipline regarding meal timing. Eating heavy at one meal or skipping any meal or fasting for long hours should be avoided. একটা মিল খেলো, হেভি মিল, একটা মিল অ্যাভয়েড করে গেল, অথবা অনেক টাইম ধরে ফাস্টিং হয়ে আছে, না খেয়ে আছে, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। সে শুড ইনক্লুড অল ফুড গ্রুপস ইন হার ডেইলি ডায়েট, সমস্ত রকম ফুড গ্রুপস কিন্তু নিতে হবে। কী বলছে, সিরিয়ালস, পালসেস, মিল্ক আর মিল্ক প্রোডাক্টস, ফ্রুটস, ভেজিটেবলস, ফ্যাট সব কিছু নিতে হবে। For non-vegetarian mothers, egg, low-fat meal like well-cooked fish or chicken can be included. Meal plan should be divided into 3 major meals: breakfast, lunch and dinner, and 2 to 3 midday snacks. তার মানে 2 থেকে 3টে স্ন্যাক্স সে নিতে পারে, আর 3টে মেজর মিল হবে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। এবার কী বলেছে, ব্রেকফাস্টে কী বলছে, এ প্রেগনেন্ট ওমেন শুড স্টার্ট হার ডে উইথ এ হেলদি ব্রেকফাস্ট। সে শুড নেভার স্কিপ আর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট কখনো স্কিপ করা যাবে না। ব্রেকফাস্ট শুড কনসিস্ট অফ 1 to 2 কার্বোহাইড্রেট সার্ভিং লাইক চাপাতি, ডালিয়া, স্যান্ডউইচ, পোহা, ইডলি এগুলো অ্যাজ মেনশন ইন দ্য যেটাকে যেভাবে মেনশন করা ছিল সেভাবে। আর কি বলছে, 1 সার্ভিং অফ প্রোটিন, তার সাথে 1 সার্ভিং অফ প্রোটিন রিচ ফুড, যেমন প্রোটিন রিচ ফুড নিতে হবে, যেমন মিল্ক, কার্ড, পনির, এগ এগুলো নিতে হবে ব্রেকফাস্টে। লাঞ্চে অথবা ডিনারে কী বলছে, লাঞ্চ অথবা ডিনারে থালি অথবা প্লেট ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 halves, দুটো ভাগে ভাগ করতে হবে। ফিল দ্য ফার্স্ট হাফ উইথ ভেজিটেবলস লাইক বাটল গাউট, রিচ গাউট, লেটুস, ব্রোকলি মানে লাউ, লেটুস, ব্রোকলি, স্পিনাচ, ক্যারেট, গ্রিন বিনস, টমেটো, ক্যাবেজ, মাশরুম এগুলো নিতে হবে। অ্যাজ ভেজিটেবল প্রোভাইডেড ফাইবার হুইচ হেল্প ইন কন্ট্রোলিং পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ লেভেল। পোস্টপ্র্যান্ডিয়াল যেটা বিপিবিএস চেক করা হয় না, পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ লেভেলটাকে কিন্তু ওটা কন্ট্রোল করে, সেই জন্য এই সমস্ত প্রথম, তার মানে কী বলছো, লাঞ্চ এবং ডিনারে আমাদের যেটা খাবার খাবো তাকে দুটো ভাগে ভাগ করতে বলছে। প্রথম ভাগে হচ্ছে এই সমস্ত গ্রিন লিভি ভেজিটেবলসগুলো নিয়ে নেবে, খাবে, বা পালসেস ভেজিটেবলস এগুলো খাবে, কেননা এগুলোতে কী করছে, ওই ফাইবার কন্টেন্ট যেহেতু বেশি থাকে তাই পোস্টপ্র্যান্ডিয়াল বিপিবিএস যেটা পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কিন্তু কন্ট্রোলে আনে। দ্য রিমেনিং হাফ, বাকি হাফটা কী করতে হবে, ইন্টু 2 ইকুয়াল পার্ট, দুটো ইকুয়াল পার্টে আবার ভাগ করতে হবে। দ্য পোর্শন অফ দ্য প্লেট ক্যান বি ফিল্ড উইথ প্রোটিন রিচ লাইক ডাল, সয়াবিনস, তারপরে এগস, পনির, চিকেন এগুলো দিতে হবে। দ্য রিমেনিং ক্যান বি ফিল্ড উইথ চাপাটি, ব্রাউন রাইস, ব্রেড অ্যান্ড সিরিয়ালস। তার মানে কী হচ্ছে, প্রথমটা হচ্ছে ভেজিটেবলস, তারপরে যে আরেকটা ভাগ সেই ভাগটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটার মধ্যে প্রোটিন রিচ খাবার দাবার থাকবে আর বাকিটার মধ্যে কার্বোহাইড্রেটস। Mother should have at least 1 serving of low-fat, sugar-free yogurt, curd or milk. Low-fat, sugar-free. It is also important for mother to have at least 1 serving of food like guava, apple, berries or any citrus food খেতে হবে, টক জাতীয় ফল। Carbohydrate serving in lunch and dinner should be between 2 to 3. Taking heavy meals should be avoided. Heavy meals নেওয়া যাবে না। Skipping lunch and dinner
টেকিং মিল অ্যাট ইরেগুলার টাইম শুড বি অ্যাভয়েড, ইরেগুলার টাইমে নেওয়া যাবে না। মিড ডে স্ন্যাক্সের মধ্যে কী হবে, অ্যালং উইথ মেজর মিলস এ প্রেগনেন্ট ওমেন শুড কনজিউম অ্যাট লিস্ট 2 to 3 হেলদি মিড ডে স্ন্যাক্স, 1 to 2 carbohydrate serving can be taken in midday snacks. A mother should maintain 2 to 3 hours gap with major meal when taking midday snacks. মেজর মিলের মধ্যে কিন্তু 2 থেকে 3 ঘন্টার ব্যবধান হতে হবে স্ন্যাক্স নেওয়ার জন্য। ইটিং ফ্রাইড ফুড অর জাঙ্ক ফুড অর ফুড উইথ হাই অ্যামাউন্ট অফ ফ্রি সুগার শুড বি অ্যাভয়েডেড। সাম অপশনস ফর স্ন্যাক্স কুড বি স্প্রাউট, ভেজিটেবলস ডালিয়া, ভেজিটেবল পোহা, ইডলি, ভেজিটেবলস উত্তাপাম, এগুলো নেওয়া যেতে পারে যেগুলোতে লো অয়েল আছে। আর জেনারেল টিপস কী বলেছে, ফ্রাইড ফুড শুড বি অ্যাভয়েডেড, ভাজা পোড়া খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। মাদার শুড রাদার স্টিম, সেদ্ধ খেতে পারে, বয়েল করা স্টিম করা খাবার দাবার সে খেতে পারে, ননস্টিক প্যানে রান্না করে সেটা খেতে পারে, সেদ্ধ করে সেটা খেতে পারে। হোয়াইল ফ্রুটস শুড বি প্রেফার ওভার জুস, জুসের থেকে বেটার হচ্ছে হোল ফ্রুটটা খাওয়া, ঠিক আছে, জুস না খেয়ে হোল ফ্রুটটা খাওয়া হচ্ছে বেটার, ওটাই রিকমেন্ডেড। প্রেফার ফিশ ও চিকেন ওভার রেড অর অর্গান মিট, রেড মিট অ্যাভয়েড করে ফিশ অথবা চিকেনটা বেস্ট। ফাইবার শুড বি ইনক্রিজ ইন দ্য ডায়েট বাই ইনক্লুডিং স্যালাড, ফাইবার কিন্তু নিতে হবে বেশি করে, যার মধ্যে স্যালাড, বিনস, নন স্টার্চি ভেজিটেবলস, হোল ফ্রুট থাকবে, গ্রেন সিরিয়ালস, হোল পালসেস এগুলো থাকবে। মাদার শুড ড্রিঙ্ক ওয়াটার, বাটার মিল্ক, স্যুপ, সয় মিল্ক এবং আদার আনসুইটেন্ড হেলদি বেভারেজেস, যেগুলো সুইট নয় সেগুলো খেতে পারবে, অথবা ফ্রুট জুস, সোডা ওয়াটার এগুলো না খেয়ে এই বাটার মিল্ক, ওয়াটার, স্যুপ, সয় মিল্ক এগুলো খেতে পারবে, যেগুলো কিনা আনসুইটেন্ড, মিষ্টি নয়। এই হচ্ছে জেস্টিনাল ডায়াবেটিস মেলাটাস, তার মানে এটা মেডিকেল নিউট্রিশন থেরাপির মধ্যে পড়ছে। এই ডায়েটটাকে তাকে বলে দিতে হবে, এভাবে বলে দিলে সে সেগুলো খাবে, খাওয়ার পর তারপরে পরের বার চেক করলে যদি দেখা যায় আবার প্রবলেম হচ্ছে, আবার সেই কন্ট্রোলে আসেনি, তখন ডক্টর ডিসাইড করবেন যে উনি তাকে কী ডায়েট দেবেন। তাহলে আমরা জেস্টিনাল ডায়াবেটিস মেলাটাস পর্যন্ত পড়লাম। এবার আমি পরবর্তী যে পার্টটা আছে সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাশন করব। ভালো থাকবেন সবাই। যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কিছু ইমপ্রুভমেন্টের দরকার মনে হয় বা কোথাও কিছু ভুল বলেছি সেরকম যদি কিছু আইডেন্টিফাই করতে পারেন তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার নিজেরও খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, বাই।